এটা খুব সুন্দর বললেন অভিজিৎ বাবু। আমার খুব সন্দেহ একটা আছে, আমার খুব সন্দেহ আছে ওই ব্যাপারটাতে, যে ওনারা কেউ দেখেনি, ওরা মন্ত্রমুক্তির জন্য চুপ করে গেছে। আর দাহ হলো ভগবানজির দাঁত পাওয়া গেল ওখানে, যেটা যেটা ডিএনএ টেস্ট করতে পাঠানো হয়েছিল, এবং দেখুন কতখানি বিশ্বাসঘাত ওরা, কিন্তু সেটাকে ওনারই দাঁত সেটাকে কিন্তু ডিক্লেয়ার করলো না। এবং শুধু তাই নয়, যে চিতাভস্য এখনো কিন্তু আছে, আমি জানি না চিতাভস্যের ডিএনএ টেস্ট করা যায় কিনা, এটা ডক্টর পালের মতো ডাক্তাররাই বলতে পারবে যায় কিনা, হয়তো যায় আবার নাও যেতে পারে, কিন্তু ওটার একটা কেউ মানে তুলবে যে একটা ডিএনএ টেস্ট ওটা করবে কি? ডিএনএ টেস্ট যে দাঁতটা নিয়ে কনফিউশন ছিল, হ্যাঁ, কেউ বলছেন ওনার দাঁত হতেও পারে, কেউ বলছেন, এটা নিয়ে কনফিউশন ছিল আমি মনে করছি, ঠিক আছে। এবং আমি এই যে চিতাভস্য, অস্থি, এই সবই রাজকুমার শুক্লার কাছে ছিল, রাজকুমার শুক্লার কাছে। এবার রাজকুমার শুক্লার কাছে থাকা সত্ত্বেও সেটা নিয়ে কেন গবেষকরা তৎপর হচ্ছেন না আমি জানি না, এক, বা অন্যান্য মানুষরা কেন তৎপর হচ্ছেন না আমি জানি না। কিন্তু এইবার প্রশ্ন হচ্ছে, যদি আমি ওইটা ধরে নিই যে ওই দিন ওনার মৃত্যু হয়নি, ধরে নিলাম আমি ওই দিন ওনার মৃত্যু হয়নি, তাহলে একটা স্ট্র্যাটেজি হতে পারে যে ওটা করলে প্রমাণ হয়ে যাবে যে ওই দিন মৃত্যু হয়নি, তাই অস্তিত্বটাকে, যদি আমি সবে যদি আছি, ইফ আছে আমার কথা, তাই জন্য অস্তিত্বটাকে লুকিয়ে রাখা হয়েছে, যাতে ওই দিন হয় যে ওই দিন মারা যায়। এক, দ্বিতীয় যে দর্শকদের আমি বলে রাখি, জ্ঞাতার্থে বলে রাখি, আরেকটা বিষয় ডিএনএ করা যায়, যেটা নাকি সাংঘাতিক ব্যাপার, সেটা হচ্ছে টাচ ডিএনএ। হ্যাঁ, আমি যদি ভুল হই আপনারা আমাকে মানে লিখবেন কমেন্টে, টাচ ডিএনএ করা যায় কি? যে সমস্ত জিনিসে আমরা টাচ করছি, ধরুন এই কাপটা আমি টাচ করছি, দর্শকদের বলছি এই কাপটা আমরা টাচ করছি, হ্যাঁ, এবং আমার পরে একাধিক মানুষ এই কাপটাকে টাচ করছে, তারপরেও আমরা কার কার এর মধ্যে টাচ প্রিন্ট রয়েছে সেটাকে আমরা আলাদা করতে পারি, সেটা নিয়ে কেন করা হচ্ছে না? কারণ ভগবানজির এটা যতটুকু আমি তো ডিএনএ স্পেশালিস্ট নই, আমি জানি না, আমি যতটুকু পড়াশোনা করেছি, ভগবানজি যে জিনিসগুলোকে মানে ছুঁয়েছেন, কেন সেটা করা হচ্ছে না, কি কারণে করা হচ্ছে না? ইভেন কারোর কাছে তো অরিজিনাল চিঠিও আছে, আমি জানি, তার নাম বলছি না আমি সরাসরি, চিঠি দিয়ে কেন সেই টাচ করছে না? এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি বন্ধুরা, যে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতার এরকম টাচ ডিএনএ থেকে অনেক কিছু পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এবং এখানে অনেক রকম ব্যাপার আছে, সেটা বিজ্ঞানীরা বলবেন, যারা ডিএনএ নিয়ে কাজ করতেন তারা বলছেন, সেটা নিয়ে কেউ তৎপর নয়। এক, ওই দাঁত আর দাঁত কেন টাচ হচ্ছে না? হ্যাঁ, তুমি বলুন এবার। বিশিষ্ট যারা তারা কিন্তু সবাই জানে যে উনি ভারতবর্ষেই আছেন, কোথায় আছেন, ওনার প্রক্সি সবাই, যদিও বিদেশি শক্তির কাছে মাথাটা নিয়ে দিয়ে কেউই ওনাকে ওপেন করেনি, উনি যেরকম আছে সেরকম থাক, ওনাকে ঘাঁটাবো না, বিদেশি শক্তিও তাই করেছে, আমাদের দেশের যারা রাজনৈতিক নেতা তারাও তাই করেছে, কিন্তু গোপনে গিয়ে দেখা করেছে, এটাই সবচেয়ে মজার ব্যাপার। একমাত্র সত্যি কথা বলতে কি, এমনকি মানে আরএসএস এর সঙ্গে ওনার যে বিশাল একটা সম্পর্ক ছিল, যে চিঠি পাওয়া গেছে এটা তো তুমি জানোই ওনার কাছে, উনি তো মানে গোলওয়ালকারজি জিজ্ঞেস করছেন, আমরা 3টে জায়গা ঠিক করে নিয়েছি, আপনি বলুন কোথা দিয়ে শুরু করব, যে কারণে কিন্তু একটা মানে সেই একটা স্লোগান হয় না, ये तो রাম মন্দির তো ঝাঁকি হ্যায়, বেনারস মথুরা বাকি হ্যায়, এটা কিন্তু তাই। 3টে জায়গা ওরা সিলেক্ট করে দিয়েছিল, উনি বলেছিলেন অযোধ্যা দিয়ে শুরু করো, রাম মন্দির দিয়ে শুরু করো, কারণ ঘরে ঘরে রামের যে গ্রহণযোগ্যতা সেটা সব জায়গায় সর্বত্র, মানে তুমি গ্রহণ অরণ্যে যাও, ভারতবর্ষের গ্রহণ যেখানে মানুষ আছে, রাম অন্তত আছে, কোনো না কোনো ভাবে রাম আছে, তাই উনি ফার্স্ট রাম দিয়ে শুরু করেছিলেন, তারপরে কৃষ্ণ, তারপরে শিব, এনারা তো রয়েছেন, কিন্তু রামের যে গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে
সেটা আলাদা। ওই জন্য রামকে দিয়ে শুরু করা, এবং নিজের কিন্তু প্ল্যানিং হয়েই গিয়েছিল। উনি জানতেন যে কবে রাম মন্দিরটা তৈরি হবে, কিভাবে হবে, কবে আন্দোলন শুরু হবে, তাই জন্য উনি তার আগেই বেরিয়ে গেলেন 85-এ। উনি তার আগেই বেরিয়ে গেলেন, নইলে একটা ভয়ঙ্কর বিতর্ক শুরু হতো, ভয়ঙ্কর শুরু হতো। হয়তো ওইখানে অত লোকের আগমনে ওনার থাকার অসুবিধা হতো, বিরাট অসুবিধা হতো। ওইখানে তখন লক্ষ লক্ষ করছে, লক্ষ লক্ষ করছে, অসুবিধা তো হতেই পারত। উনি ওই জায়গা থেকে নিজেকে সরিয়ে এবং একটা মানে গল্প ফেলে, মৃত্যুর গল্প আবার সেই টাই হতে, সেই মৃত্যুর গল্প ফেলে উনি বেরিয়ে গেলেন। কারণ যারা সত্যি অনেকেই স্বীকার করছেন, ওখানে যারা ডাক্তার ফাক্তার ছিলেন, ডাক্তার ব্যানার্জি মিশ্রা, এরা সব কিন্তু আলটিমেটলি মানে স্বীকার করেছেন উনি বেরিয়ে গেছেন। আরো বড় কথা, উনি গুমনামি এই যে নেতাজি, সেটা তো আমাদের অম্লান কুসুম ঘোষ ওই ওনার ডকুমেন্টারি করতে গিয়ে ভুল করে আমাদের মনোজিৎ মুখার্জি ইয়ে নিয়ে ফেলেছিলেন, ক্যামেরা তখন চলছিল। হ্যাঁ, চলছিল। ন্যাচারালি ওটা তো প্রমাণ ওখানেই হয়ে গেল যে উনি গুমনামি বাবাই ছিলেন নেতা। এবং আমরা পুরস্কার বিশ্বাস করি, আমরা যারা জয়শ্রীতে যাতায়াত করি, জয়শ্রীর সঙ্গে আমাদের যাদের ওতপ্রোত ভাবে সম্পর্ক রয়েছে, তারা তো এটা বিশ্বাসই করি। হ্যাঁ, এখন কিছু কিছু নতুন নতুন ছেলেপিলে যারা আপনার গবেষক হয়েছে, তারা খুব ভালো কাজ করছে, কিন্তু কাজ করছে না তা বলবো। এবং হয়তো তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছে, আগে আমরা গুমনামি বাবাই যে নেতাজি ছিলেন সেটাকে পুরোপুরি এস্টাবলিশ করবো, তারপর একটা পরে দেখা যাবে। এটা হয়তো ওরা স্ট্র্যাটেজি নিয়েছে, সেই জন্য করছে। তবে একটা কথা কি, যত গবেষকই হোক, যত বড়ই হোক, আলটিমেটলি জয়শ্রীকে একটু ছুঁয়ে যেতেই হবে। তার সঙ্গে জয়শ্রীর তার থাকবেই থাকবে। জয়শ্রীকে অস্বীকার করে নিয়ে কেউ কোনোদিন নেতাজিকে নিয়ে চর্চা করতে পারে। বেশ, আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি কথা বলছি। আমার শেষ শেষ প্রশ্ন যেটা, ফৈজাবাদে যতজনের সঙ্গে আমি কথা বলেছি, যতজনের সাথে, প্রত্যেকে বলছেন ওই দিন মারা গেছে, প্রত্যেকে। এবং প্রত্যেকে যারা এখন জীবিত আছে, মানে আমি বলছি দশরথ তোমার থেকে, এবং যার বাড়িতে ছিলেন ফখরু সিং সাথে আমি কথা বলছি। আচ্ছা, বিএনআরও এই আরো মানুষ, তারা প্রত্যেকে বলছেন যে ওই দিনই মারা গেছেন, আমরা মুখ দেখেছি এত বড়। এবং তারা বলছেন রাজকুমার শুক্লা, যার সরস্বতী মাইয়ার ছেলে, তিনিও বলছেন যে হ্যাঁ ওই দিন মারা গেছি, কারণ আমরা তো সারা জীবন ওনার সঙ্গে কাটিয়েছি, আমরা কি করে ভুল করব। এবং সরস্বতী মাইয়া তিনিও বলছেন যে ওই দিনই মারা গেছে। তাহলে তারা কেন এই কথাটা কেন তারা বলতে যাচ্ছেন যে ওই দিনই মারা গেছে, কি কারণ? একটা কথা বলি, আমি প্রতি বছর গুরু পূর্ণিমায় বেনারস যাই, এবং এটা 26, 25, 24 সাল। 24 সালে আমি বেনারস থেকে গুরু পূর্ণিমায় বেনারস, এবার আমার জীবানন্দজির সঙ্গে খুব কথাবার্তা হয়েছিল। জীবানন্দজি পায়ের কাছে বসে, অবশ্য ছবিও আছে, পায়ের কাছে বসে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম ওনার সম্বন্ধে। উনি বলেছিলেন যে ওই গুরু পূর্ণিমা দিন খুব ফাঁকায় কথা বলেছিলাম ওনার সাথে। উনি বলেছিলেন আমি যদি এখনো বেঁচে থাকতে পারি তো ও তো আছেই, তাহলে আমি ডেটটা বলা যাবে পুরোপুরি বলেছেন। এটা আমার সঙ্গে রিলেটেড, বিশেষ করে আমার সঙ্গে যারা রিলেটেড, বিশেষ করে মানে জয়শ্রীর লোকজনরা কিন্তু জানে এই ঘটনাটা ঘটেছে। আমি সাথে সাথে ওখান থেকে ফোন করেছিলাম ওদের, এটা শুনলাম। ওখান থেকে আমি গিয়েছিলাম ফৈজাবাদ মানে অযোধ্যা, সমস্ত জায়গায় এবং যেখানে যেখানে ছিলেন প্রত্যেকটা জায়গায় আমি গেছি, ওনাদের সঙ্গে কথা বলেছি। সবচেয়ে মজার ব্যাপার শক্তি সিং এর বাড়ি আমি গেছি, ওই রাম ভবনে যেখানে উনি থাকতেন, সে সব জায়গায় আমি দেখেছি। শক্তি সিংকে একটা প্রশ্ন আমি করেছিলাম একদম একান্তে এবং মানে পরিষ্কার। তার আগে অবশ্য অম্লানদাকে একবার ফোন করে নিয়েছিলাম, কারণ শক্তি সিং আমাকে কতটা বিশ্বাস করবে আমি তো জানি না। অম্লানদাকে একবার ফোন করে দিল, অম্লানদার সাথে সাথে বলেছিলেন যে না, ও জয়শ্রীর মেম্বার,
মানে এই ব্যাপারটা তো শক্তি সিংহের সঙ্গে আমার ডাইরেক্ট বহু বছর আগে আলাপ হয়েছিল, তারপর আর আলাপ মানে মাঝখানে কোনো যোগাযোগ ছিল না, তারপর ফৈজাবাদে গেছি। এবার গিয়ে তো শক্তি সিংহের সঙ্গে কথাবার্তা বললাম, সে সময় বিজেপির একজন বিরাট নেতা ওখানে ছিল শক্তি সিংহের বাড়িতে। তা ওনার কাছ থেকে আমি ওই একটু সাইড হয়ে নিয়ে ওনাকে নিয়ে গিয়ে একটাই প্রশ্ন করেছিলাম, আপনি যে ওইখানে মৃত্যুর দিনটা লিখেছেন কেন, আপনি মানে কি বলতে চাইছেন? উনি কিন্তু আমাকে সেদিকে কি জানি কি মুখে বলে দিলেন যে আমার উপর প্রচন্ড চাপ ছিল। অর্থাৎ মনে প্রাণে উনি কিন্তু ওটা বিশ্বাস করেন নাই বলে আমার মনে হয়। হয়তো ওই চাপের জন্য লিখেছেন, যে চাপের জন্য মনোজ মুখার্জি পর্যন্ত নিজে খুল্লা লিখে যেতে পারেননি, উনি চেয়েছিলেন ক্যামেরা বন্ধ হয়েছে মনে করে বলে ফেললেন। আর যে কারণে আমি মানে কি বলবো, মন্ত্রবৃত্তি কোনো হয়তো মন্ত্রবৃত্তি কিছুদিন দরকার আছে মনে হয়, তার কারণ যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারেন তিনি সবই করতে পারেন, কিন্তু এনারা কখনো কালের ওপর দিয়ে যান। সময় যতক্ষণ না হবে, কাল যতক্ষণ পরিপূর্ণ না হবে, ওনারা হস্তক্ষেপ করেন। মহাকালী যোগী হয়ে রয়েছেন, উনি মহাকালীর খাড়া হয়েই ফিরবেন। তাই যারা দেশদ্রোহী, যারা ওনাকে ছোট করছে, তাদের কিন্তু খুব ভয় আছে, ভয় আর থাকবেও তাদের। বুঝতে পেরেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রায় আমরা 1 ঘন্টার কাছাকাছি আমরা আলোচনা করলাম। আপনি সৌভাগ্যবান, ফৈজাবাদ গেছেন, বহু মানুষকে মিট করেছেন, কারণ ফৈজাবাদ যে গুরুদুয়ারায় থাকতেন, গুরুদুয়ারায় গেছি, লালকুটিতে গেছি, সমস্ত জায়গায় বসে বসে কথা বলেছি। লালকুটি একদম পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, আমি সমস্ত জায়গায় গিয়ে বসে বসে কথা বলেছি, গুপ্তার ঘাটে অনেকক্ষণ কাটিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আবার একটা বিষয় নিয়ে আমি আসবো আরেকদিন আপনার কাছে, এই যে গোলওয়ালকার এবং ভগবানজির যে যোগাযোগ, হ্যাঁ, এইটা নিয়ে হয়তো আমরা আরেকদিন আসবো। হ্যাঁ, ওটা আমরা কথা বলতেই পারি, কারণ আরএসএস সম্বন্ধে উনি ভূয়সী প্রশংসা করেছেন, আরএসএস সম্বন্ধে উনি ভূয়সী প্রশংসা করেছেন, এটা নিয়ে আমরা কথা বলতেই পারি। এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, এই বিষয়টা নিয়ে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ, তুমি খুব ভালো থেকো, খুব ভালো কাজ করছো, কাজটা চালিয়ে যাও। জেনে রাখো ওনার এটাই চাইছেন উনি, তোমরা এরকম ভাবে কাজ করো। জয় হিন্দ। জয় হিন্দ, জয় হিন্দ।